সন্ন্যাসী ভাবে তাহলে ওই মণিটা আমার চাই, আমি তাহলে অনেক বড় লোক হয়ে যাব। তখন সন্ন্যাসী কি করেন, একটা কুঠার বা কুড়ুল জায়গায় যাকে বলে সেই দিয়ে বাবার মাথায় আঘাত করে সেই মণিটা নেওয়ার চেষ্টা করেছে। মানে 50 বছর ঠাকুর রামকৃষ্ণ বেঁচে ছিল। সেই সময় ঠাকুর বালিতে এসেছিলেন নৌকায়, এবং এই দেওয়ানগাছির ঘাটে নৌকা করে এসে সব পার্ষদ এই মন্দিরে এসেছিল। এসে এখানে তিনি জব করছিলেন। এখানে কল্যাণেশ্বর সম্মিলনী আছে দেওয়ানগাছির ভেতরে। সেই সময় একটি সভা ডাকা হলো, তার সভাপতিত্ব করলেন স্বামী বিবেকানন্দ। আমাদের এখানে ক্যামেরা ফিট করা হয়েছিল যে বাইরের লোককে দেখানো হচ্ছিল ওই আশ্চর্যটা। কিন্তু সেদিন ক্যামেরা খারাপ হয়ে গেল আর টিভি চললো না। বড় মোবাইলটা দিয়েও তুলতে ক্যাপচার করতে গেছিল। হ্যাঁ, তুলতে গেছিল, মোবাইলটা পুড়ে গেল সঙ্গে সঙ্গে। নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রতন। ওম নমঃ শিবায়। আজকে আমরা এসেছি বালির কল্যাণেশ্বর তলা শিব মন্দিরে। এই শিব মন্দিরের অলৌকিক স্থাপনার ঘটনা এবং এখানকার কিছু অলৌকিক ঘটনা আজকে আমরা জানবো এখানকার সেবায়ত কমিটির সদস্য শ্রী প্রবীণ মহাশয় এবং শ্রী তপন মহাশয়ের মুখ থেকে। কবিবাবু, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার। বালি কল্যাণেশ্বর তলা এই শিব মন্দির আজ প্রায় 600 থেকে 800 বছরের প্রাচীন মন্দির। এই প্রাচীন মন্দির যখন স্থাপনা হয়েছিল তখনকার একটা কিছু পৌরাণিক কাহিনী আছে, সেই কাহিনীটা আপনি যদি আমাদেরকে ফার্স্ট বলেন। দেখুন, বালি হাওড়া এবং হুগলি তখন তো একসাথে ছিল, এবং সেই সময় এখানে সেরকম জনপদও ছিল না। খুব কম সংখ্যক লোক তখন বালিতে বসবাস করত, এবং এই বিস্তীর্ণ অঞ্চল, গাছগাছালি, বনাঞ্চল, এবং আমরা যে শুনেছি এখানে বেদ বনের ভর্তি ছিল, বেদ বন ছিল। সেই সময় দেখা যায় যে এই অঞ্চলের একজনের একটা গাভী, মানে সে রোজই এসে বাড়িতে তার বাচ্চা হওয়ার পরও সে দুধ দিত না, তার দুধটা হঠাৎ খালি হয়ে যেত। আচ্ছা। তখন বাড়ির যারা তখন তাদের ছিলেন, এত বছর আগেকার ঘটনা, তারা অনুসন্ধান করতে করতে দেখেন যে গাভীটি এই বন সংলগ্ন একটা জায়গায় এসে রোজ দুধ দেয়। তখন তারা অনুসন্ধান করে দেখেন যে সেইখানে একটি শিবলিঙ্গ রয়েছে। আচ্ছা। এই অবস্থা, এই পৌরাণিক কাহিনী আমরা শুনেছি। আচ্ছা। কারণ এ তো কোনো লিখিত নেই না, লোকের মুখে যেমন বেদ শুনে শুনে মানুষ মনে রাখতো, আমরা জনশ্রুতি হিসেবে এটা শুনেছি। হ্যাঁ, যেটা আমার শোনা, যেটা আপনি বললেন সেটাও ঠিক, যে কোনো এক জমিদার স্বপ্নাদেশ পেয়েছিলেন এই মন্দিরে, সেই ঘটনাও কি সব জড়িত? সেই একটা ঘটনা এখানে পৌরাণিক কাহিনী আছে। আচ্ছা। এই মন্দির হওয়ার পেছনে আচ্ছা। যখন এই মানে শিবলিঙ্গ হলো, আবিষ্কৃত হলো, এখানে একজন সন্ন্যাসী আছে। আচ্ছা। এবং তখন দেখা যায় যে সাপুরেরা আসতো, সে বাবার মাথায় একটা সাপের যে মণি থাকে, সেই মণি সেই সন্ন্যাসী দেখতে পায়। আচ্ছা। সন্ন্যাসীর মনে লোভ জন্মায়, সন্ন্যাসী ভাবে তাহলে ওই মণিটা আমার চাই, আমি তাহলে অনেক বড় লোক হয়ে যাব। তখন সন্ন্যাসী কি করেন, একটা কুঠার বা কুড়ুল জায়গায় যাকে বলে সেই দিয়ে বাবার মাথায় আঘাত করে সেই মণিটা নেওয়ার চেষ্টা করেছিল। এবং আমরা শুনি যে কুড়ালে আঘাত মারার পরই সেই সন্ন্যাসী সেখানেই তার মুখে রক্ত উঠে মারা যায়, মনি উদাও হয়ে যায়। আচ্ছা, এবারে সেই সময় উত্তরপাড়া এবং বালি 10 আনা এবং বালির 6 আনা, এই নিয়ে 16 আনার তখন রাজারা ছিলেন। হ্যাঁ। আর আমাদের বালির যিনি রাজা ছিলেন, তিনি আমাদের মন্দিরের পেছনেই দেওয়ানগাছি পাড়া আছে, সেই দেওয়ানগাছি রোডে তাদের এখনো বাড়ি আছে, 6 আনি রাজা। তখন আমরা শুনেছি যে বাবা
তাকে স্বপ্নাদেশ দিয়ে বললেন যে আমি কল্যাণেশ্বর, আমি এখানে এসছি, আমার এরম তোমরা আমায় প্রতিষ্ঠা করো। তিনি স্বপ্ন পেয়েছিলেন। এটাও আমরা মানে পৌরাণিক কাহিনী অনুযায়ী শুনেছি। মানে তারপরে এই মন্দিরের স্থাপনা হয়েছে। সেই রাজার বংশধররা এখনো আছে। এখনো আছে। এখনো। এবং আমাদের এই মন্দিরে অনেক উৎসব হয়, আপনারা জানেন। আমাদের এখানে মেইন যে উৎসব হয়, আমরা ছোট থেকে যেটা দেখেছিলাম, এখন হয়তো অত বড় আকারে নেই, সেটা হচ্ছে গাজন উৎসব। কারণ চৈত্র সংক্রান্তির যেদিন সেদিন চড়ক উৎসব হয়, তার আগের দিন নীল উৎসব হয়। মেয়েরা, বাড়ির বউরা উপোস করে বালি, বেলু, লিলুয়া, সালকিয়া, উত্তরপাড়া বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে শিবের ব্রত করেন, জল ঢালেন, বাতি জ্বালান। এবং তার আগের দিন যাকে বলে আমরা, সেই দিন বাবার ভোগ হয়। এবং এখানে ঝাঁপ হয় নাট মন্দিরে, তাকে বলে ফল ঝাঁপ। আর ঝাঁপ হয় চড়কের দিন। এই যে আপনারা এই যে এখানে দেখছেন, এইখানে বাঁশ পোতা হয়, এইগুলো তো মাটি দেওয়া, এইখানে খুঁটি পুঁতে, এইখানে চড়কের মূল ঝাঁপটা হয় চৈত্র সংক্রান্তিতে। এবারে সেই মণিভোগ এখানে একদিনই হয়। ওই ফল ঝাঁপ হয়ে যাওয়ার পরে এখানে মূল সন্ন্যাসী থাকেন, এবং মূল সন্ন্যাসীরা পুজো করার পরে এখানে সন্ন্যাসী বলতে কি আপনি আমাদের বেলুন মঠে সন্ন্যাসী? না, বেলুড়মঠের সন্ন্যাসী নয়। আমাদের এইখানে যখন উৎসব হয়, তখন 1 মাস ধরে, মানে জেনারেলি তো আমাদের আমরা যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বলি, বিষ্ণু হচ্ছে ব্রাহ্মণদের, ব্রহ্মা তো, আর শিব হচ্ছে, মানে আমরা বলি যে নিচু সমাজের জাতির নেতা হচ্ছে শিব। মানে যেমন জেলে, মালা, এদের ঠাকুর হচ্ছে শিব। তারা গাজনে নাচে। আগে 1 মাস ধরে মেলা হতো। মানে আমরা দেখেছি এই চড়কের দিন মেলা শুরু হতো, আর সংক্রান্তি মানে বৈশাখ মাসের সংক্রান্তি অবধি মেলা চলতো। একটা পৌরাণিক ঘটনা শোনা যায়, সেটা হচ্ছে একদিন এবার আমি যেটা বলি, ঠাকুর রামকৃষ্ণদেব, আপনারা জানেন ঠাকুরের জন্ম তো 1836, আর 1886 মানে 50 বছর ঠাকুর রামকৃষ্ণদেব বেঁচে ছিলেন। এবং 1886 1 জানুয়ারি তো ঠাকুরের কল্পতরু হয়েছিল কাশীপুরের দানবাটিতে। ঠাকুর যখন, মানে ঠাকুরের তখন ওই মানে যে কর্কট রোগ ধরা পড়েনি, সেই সময় ঠাকুর বালিতে এসেছিলেন নৌকায়, এবং এই দেওয়ানগাছির ঘাটে নৌকা করে এসে সব পার্ষদ এই মন্দিরে এসেছিল। এসে এখানে তিনি জপ করছিলেন, এবং সেই সময় কল্যাণেশ্বর যে বাবার শিবলিঙ্গের ওপর ফুল নড়ে গেছে। সেই থেকে একটা ঠাকুর তখন বললেন যে বাবা কল্যাণেশ্বর হচ্ছে জ্যান্ত শিব। এটা পরবর্তীকালে আমরা বেলুড় মঠ যে পত্রিকা বার করেছে তাতে আমরা পেয়েছি, আছে বিগত। এবং ওখানে আর একটা আপনারা মন্দিরে গেলে দেখবেন যে 1915 সালে, মানে আজ থেকে প্রায় 110 বছর আগে, মঠ ও মিশনের যিনি প্রথম অধ্যক্ষ, তিনি হচ্ছেন রাখাল মহারাজ, যাকে বলি, যার ওই বেলুড় মঠে দেখবেন এই গঙ্গার ধারে মায়ের মন্দিরের আগে যার মন্দির আছে, তিনি সদল বলে এলেন নৌকা করে, এবং তিনি নানা রকম উপকরণ দিয়ে বাবার মাথায় পুজো করলেন। সেটা হচ্ছে 1915 সালের 1 বৈশাখ, মানে আজ থেকে 110 বছর আগে। আর ঠাকুর সেই যে বলে গেলেন যে জ্যান্ত শিব, ঠাকুর যখন পুজো করছিলেন বাবার ফুল নড়ে গেল, সেই থেকে এখানে একটা রেয়াজ প্রচলন হয়ে গেল ওই চড়কের দিন, এবং তার আগে যেদিন ফল ঝাঁপ হয় মণিভোগের দিন, এখানে ওই ফুল পড়ার রেয়াজটা আছে। মানে মূল সন্ন্যাসী ঝাঁপ দেওয়ার পরে বাবার কাছে ফুল চাপানো হয়, এবং ফুল চেপে বাবার কাছে প্রার্থনা করা হয়। এখানে সেবাই যারা আছে তারা থাকেন, পান্ডারা, আর সন্ন্যাসী যারা হন তারা 1 মাস ভাত না খেয়ে ফল খেয়ে থাকেন, মূল সন্ন্যাসী। আর এমনি যারা সন্ন্যাসী হন, কেউ 1 সপ্তাহের জন্য হন, কেউ 3 দিনের জন্য হন, তখন বাবার মাথায় ফুল যতক্ষণ না নড়ে ততক্ষণ এই ঝাঁপ হয় না এখনো।
এই বিশ্বাস বালি বেলুড় হাওড়া সব আমাদের সেই বিশ্বাসে আমরা প্রতিফলন প্রতিবারই দেখতে পাই। স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের সাথে এই কল্যাণেশ্বর এবং এই যে মা সিদ্ধেশ্বরী এর সাথে বিশেষ যোগ আছে। বিশেষ যোগটা কি, যে 1243 সালে বাংলায় প্রবল ঝড় হয়েছে। সেই ঝড়ে সমস্ত বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল, এটা বাংলার ইতিহাসে আপনারা পাবেন। এখানে তো তখন কুঁড়ে ঘরের মায়ের মন্দির ছিল, সেই কুঁড়ে ঘরের মায়ের মন্দির তখন পড়ে যায়। সেটা সম্ভবত 1901 বা 1900 সাল হবে। সেই সময় এখানে কল্যাণেশ্বর সম্মিলনী আছে দামনগাছি ভেতরে, সেই সময় একটি সভা ডাকা হলো, তার সভাপতিত্ব করলেন স্বামী বিবেকানন্দ। এবং সেই সভায় তিনি মানে সিদ্ধান্ত হলো যে এই মায়ের মন্দির পুনঃপ্রতিষ্ঠা হবে, এবং স্বামীজির হাত ধরেই এই মায়ের মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। এবং তখন যে আগে সেই উপলক্ষে গরিব মানুষদের খাওয়ানো হয়েছিল, মানে ভক্তবৃন্দকে খাওয়ানো হয়েছিল, তাকে আগে বলা হতো কাঙাল ভোজন। সেই কাঙাল ভোজনে কত টাকা কি খরচা হয়েছে তার একটা বিবরণ আমরা পেয়েছিলাম, সেটা আমরা বেলুড় মঠকে দিয়েছি, ওরা রেখেছি। এই হচ্ছে স্বামীজির সাথে এই সিদ্ধেশ্বরী মায়ের যোগ। যেহেতু ঠাকুর রামকৃষ্ণদেব তিনি নিজে কল্যাণেশ্বরকে পুজো করে গেছেন, বেলুড় মঠ হওয়ার পর থেকে মহারাজরা প্রতি সোমবার সকাল 7টার মধ্যে আসেন এবং এখানে পুজো করেন। এখানে তার জন্মবেত্ত নিয়ে গিয়ে তারপরে ঠাকুরের মন্দিরে পুজো হয়। শিবরাত্রির দিন তো শিবের বিশেষ পুজো হয় একদম। এবং পৃথিবীতে যত শিব মন্দির আছে সেখানে পুজো হয়। আমাদের এই মন্দিরেও এই আশেপাশের গ্রামাঞ্চল, আপনার বসুকাঠি, সাবুইপাড়া, উত্তরপাড়া, সালকিয়া, বালি, বেলুড়ের সমস্ত মা এবং অবিবাহিত ছেলে মেয়েরাও বা কিছু পুরুষ মানুষও তো শিবরাত্রি ব্রত পালন করে। বিরাট লাইন হয় এখানে, কয়েক ঘন্টা ধরে পুজো হয়। এবং সমস্ত মহারাজ বেলুড় মঠে সেদিন যারা যারা উপস্থিত থাকেন, সমস্ত মহারাজ এবং ওদের যে পলিটেকনিক কলেজ, সমস্ত কলেজ স্টুডেন্টরা এই মন্দিরে জল ঢালেন, এই নাট মন্দিরে বসে তারা মন্ত্রপাঠ করেন, মানে অপূর্ব দৃশ্য হয়। তা এইবারের যে শিবরাত্রি গেছিলেন, আমাদের এখন মঠ এবং মিশনের সভাপতি হচ্ছেন স্বামী গৌতমানন্দজি। আমরা দেখলাম এবারে গৌতমানন্দজি তিনি এবারে সকল মানে সিনিয়র মহারাজদের, ভাইস প্রেসিডেন্টদের নিয়ে তিনি জল ঢেলে গেলেন। সেটা কাগজে পরের দিন ছবি বেরিয়েছে। আমাদের যে অনেক সংবাদপত্র আছে এই সময় এইগুলো ছবি বেরিয়েছে যে মঠ মিশনের প্রেসিডেন্ট এবারে বাবার মাথায় শিবরাত্রির দিন জল ঢালছে। তা এইভাবে ঠাকুরের যেহেতু এখানে পদধূলি পড়েছে, মানে আমি যতদূর পড়েছি ঠাকুর 4টে জায়গায় গেছিলেন। প্রথম গেছিলেন তিনি তো কামারপুকুরের লোক, তারকেশ্বরে গেছিলেন, কল্যাণেশ্বরে এসেছিলেন, কাশী বিশ্বনাথে তিনি গেছিলেন এবং তিনি বৈদ্যনাথ ধাম গেছিলেন। এই 4টে জায়গায় ঠাকুর শিবের আর কি স্পর্শ করে এসছে। যেহেতু ঠাকুরের স্পর্শ, সেই জন্য বেলুড় মঠ বিশেষভাবে গুরুত্ব দেয়। এবং একটি ঘটনা ঘটেছিল, আমরা কিছুদিন আগে এই মন্দির পুনর্নির্মাণ করেছি। এই নাট মন্দিরে জল পড়তো এটা নতুন করে হলো। তা আমরা বেলুড় মঠের কাছে আবেদন করলাম যে আপনারা কিছু অর্থ সাহায্য করুন। বেলুড় মঠ কিন্তু আপনারা দেখবেন মঠ ও মিশন অনেক কাজ করে, কিন্তু কাউকে সরাসরি অর্থ দেয় না, কোনো সংস্থাকে দেয় না। তা আমাদের এই আবেদনের পরে, এটা তো বেলুড় মঠ তো সারা পৃথিবীর মঠ এবং মিশনের হেডকোয়ার্টার, তারা একটা সিঙ্গেল এজেন্ডায় একটা মিটিং ডাকলে যে কল্যাণেশ্বর মন্দিরের রিনোভেশন হবে, রক্ষণাবেক্ষণ হবে, আমরা টাকা দেবো কি দেবো না। বলে এই মিটিং আর ভবিষ্যতে কিন্তু কোনোদিন হবে না। তো সেই এজেন্ডা ওরা পাস করেছিলেন, আমাদের মন্দিরকে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। এবং তারা আরও একটু কাজ করেছিলেন। এখানে তখন পিয়ারলেসের যিনি তখন কর্ণধার ছিলেন এস কে রায়, তিনি তখন
মহারাজ তাকেও পাঠালেন, তিনিও তার সস্ত্রীক এখানে এসে বাবাকে প্রণাম করে গেছিলেন। এবং এই যে মন্দিরে এত বিশাল জায়গার যে হয়েছে আপনার ঢালাই হয়েছে না, তার পুরো যে রড লেগেছিল তিনি আলাদাভাবে দিয়েছিলেন এসকে রায়, পিয়ারলেসের যিনি কর্ণাধার, যেহেতু ঠাকুরের স্পর্শ, সেই জন্য ওরা গভীরভাবে চিন্তা করে মঠে মন্দিরে। এবং বেলুড় মঠে যারা আসেন, এই কিছুদিন আগে দেখলাম সকালবেলা আমরা আসি, এক গাদা লোক এসছে, তাদের ভাষা বুঝতে পারছি না। বললাম আমরা মাইসুর থেকে এসছি। আমি কোথায় এসছি? মানে আমরা মন্দিরে এসছি বেলুড় মঠে। ওখানে মহারাজ বললেন যান, এখানে ঠাকুর গেছিলেন। ঠাকুর যেখানে, আমরা ঠাকুরে এসছি, স্বামীজিকে দেখতে এসছি, আর ঠাকুর যেখানে গেছিলেন এত কাছে। আমরা তাই এরকম বিদেশ থেকে বহু মহারাজ আসেন, বিদেশ থেকে বিদেশিনীরা আসেন। মহারাজে কিছুদিন আগে রাশিয়ান একজন মহারাজ, তার সাথে দুজন রাশিয়ান বিদেশিনী ভক্ত, বললো যে আজ থেকে 60-এর দশকে আমি যখন এই মন্দিরে বসে ওইদিকে মূল মন্দিরের পাশে যখন ধ্যান করছিলাম, আমি যে অনুভূতি পেয়েছি, সেই অনুভূতি এখনো আমার এই গা শিরশির করে। কিছুদিন আগে এসেছিলেন তিনি, দুজন রাশিয়ান ভক্তকে নিয়ে। তিনি অনেক সিনিয়র মহারাজ বেলুড় মঠে, তিনি রাশিয়ায় মস্কোতে ছিলেন, তাদের অভিজ্ঞতা বলে। এইসব শুনলে আমরাও রোমাঞ্চিত হয়ে যাই। এবং আমরা যেহেতু এখানে সারা বছর থাকি, আমাদেরও মনে একটা আনন্দ আছে। আচ্ছা, আপনি গাজনের কথা বলছিলেন, চৈত্র উৎসবের কথা। চৈত্র উৎসবে একটা ধুনো পোড়ানোর রীতি আছে, এই ঘটনাটা দেখুন, গাজন উৎসব হচ্ছে শিবের উৎসব, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে পালন হয় সারা বাংলায়। আপনি তারকেশ্বরে দেখবেন সে একদম বড় বড় করে সেই বাঁশ দিয়ে ঘোরানো হয়, কেউ নাকে বেঁধায়, কেউ কানে বেঁধায়। তা আমাদের এই মন্দিরে যেটা প্রচলিত আছে, এখানে ধুনো পোড়ানো হয়। কিরম হয় যে ওদিন তো আমাদের এক মাসে চৈত্র মাসের সংক্রান্তি, সারা মাস মূল সন্ন্যাসী মানে ফলমূল কে থাকে, তাকে রাজার বাড়িতে আমরা যাই, সেখানে আগে পুজো করে গঙ্গায় স্নান হয়। সেই গঙ্গার ঘাট থেকে একটা চেন দিয়ে মানে বাঁধার মতো করে মূল সন্ন্যাসী থাকে, তাকে সেই আগুনে আমরা এখানকার একজন সেবাই আমরা এই গঙ্গার ঘাট থেকে ঢাক ফাক বাজিয়ে করে এসে এই প্রদক্ষিণার মন্দিরে। এটাই হচ্ছে ধুনো পোড়ানোর রীতি। এবার আপনি এক কাজ করুন, আমার কিছু বক্তব্য দিলাম, উনি সিনিয়র অনেক, তপন বাবুর কথা, ওনার কিছু মুখ থেকে কিছু শুনে। আমাদের সাথে আছেন এখন এখানকার সেবায়ত শ্রী তপন বাবু। ওনার থেকে এখানকার আরো কিছু আমরা অলৌকিক ঘটনা বা কিছু আশ্চর্য ঘটনা শুনবো। তপন বাবু, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার। নমস্কার। হ্যাঁ, এই বালি তরফ কল্যাণেশ্বর তলা মন্দির, আপনি আজ বহু বছর ধরে এখানে সেবায়ত হিসাবে আছেন। তো এই মন্দিরের কিছু এমন আশ্চর্য ঘটনা যেগুলো আপনি জানেন, আমি কিছু শুনেছি, তো আপনার জানা সেই ঘটনা যদি আপনি আমাদের দর্শকদের সামনে রাখেন। আচ্ছা, এখানে অলৌকিক ঘটনা অনেক রকমই ঘটে। যেমন ধরুন বেনারসে থাকে এরকম লোক আছে যারা এখানেও আসে। এবার এইখানে এসে তারা পুজো করতে এলো, পুজো করতে এসে বললো আমি ওখান থেকে স্বপ্ন পেয়েছি যে এইখানে এসে তার সন্তান হচ্ছে না, এইখানে এসে প্রসাদ নিয়ে যেতে। তো এইখান থেকে এসে সেই দিন পুজো করা হলো। আর পুজো করে ওখানে যে প্রসাদটা মাথায় পড়েছিল, তখন মন্দিরের লোকজন কম ছিল, যেটা পড়েছিল সেটাই সে নিয়ে গেল, নিয়ে গিয়ে সেইটা খেয়েই তার সন্তান হচ্ছে। এটা কত বছর আগেকার ঘটনা? তাও ধরুন 20 বছর তো হবে। 20 বছর। আচ্ছা, আর কিছু ঘটনা আপনার জানা আরো? আর কি এখানকার অলৌকিক ঘটনা বলতে আমাদের নানা রকম, এই যে উৎসব অনুষ্ঠানের কথা বললো, কয়েক বছর আগেই ঘটে গেছে। আমাদের এখানে যেমন এই যে ফুল কাড়ানো হয়, ওই মানে চড়কের দিন বা তার আগে যেটা ফল ঝাঁপ হয়, ওই ফুল কাড়ানোর সময় ওই ফুল যে মাথায় এরকম চূড়ো করে দেওয়া হয়, সেটা এরকম ভেঙে পড়ে যায় অনেক সময়। আচ্ছা, আর ফুলটা যেটা আমাদের ওই আকন্দ ফুলের পাবড়িগুলো থাকে না, শুধু মাথার মধ্যে ওখানটা থাকে, কোনো চকচকে গ্লেজি মাল, ওর যাই হোক এরকম চূড়ো করে লাগানো হয়, নিচে আগে বেলপাতা দিয়ে সাজানো হয়, দিয়ে ওটা রাখা থাকে।
এইবারে ওটা দেওয়ার সময় দিয়ে এবার সন্ন্যাসীরা ঘিরে থাকে, সন্ন্যাসীরাও 1 মাস ধরে উপোস করে আছে, তারাও ডেকে যাচ্ছে, আর যে পুরোহিত পুজো করছে সেও ডাকছে, পুজোও করে যাচ্ছে। এরকম করতে করতে একটা সময়, কোনো সময় একটা ফুল লাফিয়ে চলে গেল, কোনো সময় সব সময় পুরো ভেঙেছে, নেমে গেল, এরকম পরিস্থিতি হয়। আচ্ছা, এইটার জন্য আমাদের এখানে ক্যামেরা ফিট করা হয়েছিল, যে বাইরের লোককে দেখানো হচ্ছিল ওই আশ্চর্যটা। ওই আশ্চর্যটা। কিন্তু সেদিন ক্যামেরা খারাপ হয়ে গেল আর টিভি চলবে না, কারণ এটা লোককে দেখানোর জন্য নয়, এটা ভগবানের খেলা, সেটা ভগবান খেলা, ওটা সাধকরাই জানবে, আর কেউ আর বাকি কেউ জানতে পারবে না। এইবার যখন ক্যামেরা খারাপ হয়ে গেল, ওই বাবুয়ের ভাই, ওর তলায় তার তলার ভাই, কবির বাবুর ভাই। আচ্ছা, এবার ও কি করলো, ও বলে তাহলে মোবাইলটা দেখি, বড় মোবাইলটা দিয়ে ও তুলতে এটা ক্যাপচার করতে গেছিল। হ্যাঁ, তুলতে গেছিলো, মোবাইলটা পুড়ে গেল সঙ্গে সঙ্গে। এখানে যে কবির বাবু বললেন, একটা ভোগের কথা বললেন, যে বছরে একদিনই পুরো ভোগ হয়, সেটা আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলছি। আচ্ছা বলুন। এনারই সন্তান কাশীর বিশ্বনাথ। আচ্ছা, কাশীর বিশ্বনাথ প্রত্যেক দিন হরিভোগ হয়, আর এখানে বছরে একদিন হয়, বুঝতে পারলেন? আচ্ছা। অতএব বাপ যদি খায় তাহলে সন্তান খেতে পায় না, তাই বাপ একদিন খায়, সন্তান রোজ খায়, আচ্ছা, বুঝতে পারলেন? এই হলো ব্যাপার। আচ্ছা। এমনি বছরে আপনি বললেন একদিন ভোগ, মানে কবির বাবু বললেন একদিন ভোগ। ওই একদিনই ওইটাই। আচ্ছা, ওই মণিভোগ যেটা হচ্ছে আর কি। আচ্ছা, মণিভোগ। এমনি ধরুন কোনো দর্শনার্থী বা কোনো ব্যক্তি যদি এমনি ভোগ পেতে চায়, তাহলে কি কোনো ব্যবস্থা আছে আপনার? ভোগ পেতে চায় বলতে, এমনি রোজের আমাদের যে ভোগটা হয় রাত্রিরে হয়, দিনের বেলা তো নৈবেদ্য পুজো হয়, রাত্রিরে ভোগ যার যেদিন পালা পড়ে তার কাছে কিছু টাকা ধরে যায় তারা, সে এখানে তাকে ভোগ হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। মন্দির সকালে খোলার সময়? খোলার সময় হলে সাধারণভাবে 5টা, আর যদি কোনো যোগ থাকে ও 4টাতেও খুলে যায়। বন্ধ হয় 12:30, 1:45টার ভেতর। তো লোকজন সব বেরিয়ে গেলে পরিষ্কার করে চাবি দিয়ে চলে যায়। বিকালে খোলার টাইম কটা আর বন্ধ হওয়ার টাইম কটা? 4:30 আরতি হবে, সব বন্ধ করে আলো নিভিয়ে চাবি দিয়ে তারপর যাবে। বালি কল্যাণেশ্বর তলায় মন্দির, এই মন্দিরে আসার মানে আপনার হাওড়া থেকে বলুন, বর্ধমান থেকে বলুন, কলকাতা থেকে বলুন, আসার যে ট্রেন পথ আর বাস পথ, সেটা আপনি একটু ক্যামেরায় বলে দিন। বাসপথ আপনার তো হাওড়া থেকে এদিকে আছে, ওদিক থেকে ডানলপ থেকে, কলকাতা থেকে বাড়ির ব্রিজ হয়ে নিমতলায় নামতে পারেন, কিংবা এখানে সরাসরি বাসও আছে, 51, 56 এইসব কোনো আছে। তারপর সরকারি বাস কিছু আছে, সেইগুলো এসে বেলেঘাটা স্ট্যান্ড আছে, ওইগুলো এসে বেলেঘাটা স্ট্যান্ড করে, ওটা এখান দিয়ে যায় সাদা বাসগুলো। আচ্ছা, এই হলো ব্যাপার। আর যদি স্টপেজটার নাম কি? দাওনাগাছি স্টপ, দাওনাগাছি স্টপেজ। আচ্ছা, আর দাওনাগাছি স্টপেজটা ওইখানটা। আর এখানে আমাদের কল্যাণেশ্বর, এখানেও যারা জানেন বাস দাঁড় করিয়ে দেয়। আর হাওড়া থেকে আসতে গেলে? হাওড়া থেকে আসতে গেলে 51, 56, 54 যে কোনো বাস, কিংবা মিনি বাস, আবার এমনি অটো টোটো তো আছেই। আর ট্রেন পথে? ট্রেন পথে বেলু স্টেশনে নামতে হবে হাওড়া থেকে, আর ওদিক থেকে হলেও সেই বেলু স্টেশনেই নামতে হবে। এছাড়া বালি স্টেশনও আছে, কিংবা বালিঘাট স্টেশনও আছে, যেটা আমাদের শিয়ালদা থেকে আসছে। আচ্ছা, নেবে ওখানে আপনার ওখান থেকে নেবে এসে বাস পাবে, কি অটো টোটো যা পাবে নিয়ে এখানে চলে আসবে। দাওনাগাছি তলা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, নমস্কার।